আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা ৩০২ ধারা পর্যন্ত আলোচনা করেছিলাম যে পানিশমেন্ট ফর মার্ডার। এটা আপনারা জানেন যে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড। তো আজকে আমরা ৩০৩ ধারা থেকে শুরু করব। মূলত ৩০৩ ধারা থেকে। এই ৩০৩ ধারায় বলা হচ্ছে যে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি যদি আবার মার্ডার করে, অর্থাৎ এখানে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত অলরেডি, সেই ক্ষেত্রে সে যদি খুন করে তাহলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। এই ৩০৩ ধারায় শুধুমাত্র একটা শাস্তির কথাই বলা আছে, মৃত্যুদণ্ড। তো এখানে পরীক্ষায় অনেক ক্ষেত্রেই প্রশ্ন আসে প্রিলিতে, যে ৩০৩ ধারায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি যদি খুন করে তাহলে খুনের সর্বনিম্ন শাস্তিগত, সর্বোচ্চ শাস্তিগত। এখানে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি যদি সে আবার খুন করে তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ড, সর্বনিম্ন শাস্তি এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। অর্থাৎ এইখানে অন্য কোনো আর অপশন নেই। এটা পরীক্ষায় আসছে বার কাউন্সিল প্রিলিমিনারি 2017-তে, যে ৩০৩ ধারার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। আবার আসছে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক সংগঠিত খুনের সর্বনিম্ন শাস্তিগত মৃত্যুদণ্ড। তারপরে ৩০৪-এর কতে এখানে বলা হচ্ছে অবহেলার ফলে মৃত্যু ঘটানোর শাস্তি। কেউ যদি নেগলিজেন্স করে, তার দায়িত্বে অবহেলা করে কোনো মৃত্যু ঘটায়, যেমন ধরেন ডাক্তাররা যদি সে তার দায়িত্বে অবহেলা করে কোনো রোগীর মৃত্যু ঘটায়, তো সেই ক্ষেত্রে দেখেন এখানে 5 বছর কারাদণ্ড অথবা অর্থদণ্ড বা উভয়দণ্ড। এই ৩০৪-এর কতে এটা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি মেডিকেল নেগলিজেন্স, অর্থাৎ ডাক্তাররা যদি তাদের অবহেলা করে, কোনো ভুল চিকিৎসা করে এবং রোগীর যদি মৃত্যু ঘটে, তাহলে কিন্তু এই ৩০৪-এর ক দ্বারায় তারা শাস্তি পায়। তো এখানে অবহেলার ফলে মৃত্যু ঘটালে তার শাস্তি হবে 5 বছর কারাদণ্ড। তারপর হচ্ছে ৩০৪-এর খ। এখানে বলা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি বেপরোয়া যান চালিয়ে অথবা অশ্বারোহণের মাধ্যমে কোনো মানুষের মৃত্যু ঘটায়, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 3 বছর কারাদণ্ড। অর্থাৎ ধরেন কোনো ড্রাইভার যদি হচ্ছে র্যাশ ড্রাইভিং করে অথবা মানে কোনো ঘোড়া চালিয়ে কোনো মানুষের মৃত্যু ঘটায়, সেই ক্ষেত্রে কিন্তু, এবং সেটা কিন্তু রাইডিং অন এ পাবলিক ওয়েতে সেটা যদি করে, সেক্ষেত্রে তার শাস্তি কিন্তু 3 বছর কারাদণ্ড। এই ক্ষেত্রে ৩০৪-এর খ দ্বারায় শাস্তি হচ্ছে 3 বছর কারাদণ্ড। এরপরে ৩০৭ ধারায় হচ্ছে অ্যাটেম্প্ট টু মার্ডার, অর্থাৎ খুনের চেষ্টা, খুন করে নাই, খুনের চেষ্টা করছে বা খুনের উদ্যোগ নিছে। এখানে খুনের চেষ্টার শাস্তি হচ্ছে 10 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। খুনের উদ্যোগ গ্রহণ করে আঘাত করা হলে শাস্তিটা আবার বেশি হবে, যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড। আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি যদি খুনের উদ্যোগ গ্রহণ করে তাহলে তার শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড। এখানে যাবজ্জীবন কারাদণ্ড যারা অলরেডি দণ্ডপ্রাপ্ত এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত, তারা যদি কাউকে অ্যাটেম্প্ট টু মার্ডার করে তাহলে শাস্তিটা কিন্তু বেশি, মৃত্যুদণ্ড। নর্মালি অ্যাটেম্প্ট টু মার্ডারের শাস্তি হচ্ছে 10 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। আর খুনের উদ্যোগ গ্রহণ করে, অ্যাটেম্প্ট টু মার্ডার গ্রহণ করে যদি কেউ আঘাত করে, সেক্ষেত্রে শাস্তি কিন্তু যাবজ্জীবন অথবা 10 বছর কারাদণ্ড অথবা অর্থদণ্ড। এখানে পরীক্ষা একটা প্রশ্ন আসছে যে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামি কর্তৃক খুনের উদ্যোগে আঘাত করা হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। ৩০৭ ধারায় আমরা দেখলাম যে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামি যদি খুনের উদ্যোগে আঘাত করে, অর্থাৎ অ্যাটেম্প্ট টু মার্ডারের উদ্যোগ নেয়, সেই ক্ষেত্রে তার শাস্তি মৃত্যুদণ্ড। তারপর হচ্ছে ৩০৮ ধারা হচ্ছে অ্যাটেম্প্ট টু কমিট কালপেবল হোমিসাইড। এটা হচ্ছে দণ্ডনীয় নরহত্যার চেষ্টার শাস্তি। আর ৩০৭-এ ছিল অ্যাটেম্প্ট টু মার্ডার, অর্থাৎ খুনের চেষ্টা।
আর 308-এ হচ্ছে কালপেবল হোমিসাইডের চেষ্টা। এখানে 3 বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা অভয়দণ্ড। আর কেউ যদি কালপেবল হোমিসাইড করতে গিয়ে মানে অ্যাটেম্পট নিতে গিয়ে যদি আহত হয়, তাহলে শাস্তি হচ্ছে 7 বছর কারাদণ্ড অথবা অর্থদণ্ড বা অভয়দণ্ড। তারপরে চলে আসেন 305 দ্বারা। 305 দ্বারা যেটা বলা হচ্ছে যে শিশু অথবা পাগল ব্যক্তিকে আত্মহত্যায় যদি আপনি পরিচিত করেন অথবা সহায়তা করেন, কোনো শিশুকে অথবা উন্মাদ ব্যক্তিকে যদি আত্মহত্যায় সহায়তা করেন, অর্থাৎ পানিশমেন্ট ফর অ্যাবেটমেন্ট অফ সুইসাইড অফ চাইল্ড অর ইনসেন্ট পারসন, সেক্ষেত্রে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের কারাদণ্ড কিন্তু শাস্তি পেতে হবে। 305 দ্বারায় সর্বোচ্চ শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড। কখন? আপনি যদি কোনো শিশু অথবা পাগল ব্যক্তিকে আত্মহত্যায় সহায়তা করেন। তো 305 দ্বারায় নিম্নলিখিত ব্যক্তিদের আত্মহত্যায় প্ররোচিত করা শাস্তিযোগ্য অপরাধ। এখানে বলা হচ্ছে 18 বছরের কম বয়স্ক কোনো ব্যক্তিকে যদি আত্মহত্যায় সহায়তা করেন বা প্ররোচিত করেন, কোনো উন্মাদ ব্যক্তি, কোনো বিকারগ্রস্ত ব্যক্তি, কোনো বোকা অথবা জড়বুদ্ধ ব্যক্তি, কোনো উন্মাত্ততা বা মাতাল ব্যক্তিকে যদি আপনি কী করেন, আত্মহত্যায় প্ররোচিত করেন বা সহায়তা করেন, সেই ক্ষেত্রে আপনার সর্বোচ্চ সাজা কিন্তু মৃত্যুদণ্ড। 305 এবং 307 দ্বারায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আপনারা দেখতে পাচ্ছেন যে 305 দ্বারায় শিশু বা উন্মাদ ব্যক্তিকে আত্মহত্যায় সহায়তা করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। 307 দ্বারায় অ্যাটেম্পট টু মার্ডার, যদি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি অ্যাটেম্পট টু মার্ডার নেয়, অ্যাটেম্পট টু খুনের চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। 306 দ্বারায় যে সাধারণ ব্যক্তিকে আত্মহত্যায় সহায়তা করলে, যে কোনো ব্যক্তিকে যদি আপনি সুইসাইডের জন্য পরিচিত করেন অথবা সহায়তা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সাজা হবে 10 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড। 306 দ্বারায় বলা হচ্ছে যে কোনো সাধারণ ব্যক্তিকে, আর 305 দ্বারাই ছিল শিশু অথবা উন্মাদ ব্যক্তিকে যদি আপনি আত্মহত্যায় সহায়তা করেন। 309 দ্বারা খুনে আত্মহত্যার চেষ্টা করলে যে শাস্তি, 309 দ্বারা। অর্থাৎ পৃথিবীতে কেউ যদি আত্মহত্যা করে ফেলে তার কিন্তু কোনো সাজা নেই। আত্মহত্যার চেষ্টা করলে, মানে আত্মহত্যা করতে গিয়ে আপনি যদি মারা না যান, অর্থাৎ আত্মহত্যার চেষ্টা করেন, পানিশমেন্ট ফর অ্যাটেম্পট টু কমিট সুইসাইড, সেই ক্ষেত্রে কিন্তু 1 বছর বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা অভয়দণ্ড। অর্থাৎ কেউ যদি আত্মহত্যার চেষ্টা করে তাহলে তার শাস্তি হবে 1 বছর বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা অভয়দণ্ড। আত্মহত্যা করলে কোনো অপরাধ হবে না, তবে আত্মহত্যার চেষ্টা করলে 309 দ্বারাই কিন্তু অপরাধ হবে। তো পরীক্ষায় আসছে যে আত্মহত্যার প্রচেষ্টার সর্বোচ্চ শাস্তি হচ্ছে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড। আত্মহত্যার প্রচেষ্টার সর্বোচ্চ শাস্তি কি? 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড। একটা প্রশ্ন দেখেন, প্রবলেম্যাটিক প্রশ্ন, সেটা হচ্ছে আত্মহত্যা করার অভিপ্রায় নিয়ে বিষ পান করলেও ভাগ্যক্রমে বেঁচে যায়। কোনো অপরাধ করেছে কি? যদি করে থাকে তাহলে উক্ত অপরাধের নাম এবং সর্বোচ্চ দণ্ড কী? তো এইখানে আত্মহত্যা করার চেষ্টা করছে কিন্তু সে মরে নাই, বেঁচে গেছে। সেক্ষেত্রে 309 দ্বারা অনুযায়ী আত্মহত্যার চেষ্টার যে অপরাধ, সেটা আত্মহত্যার চেষ্টা করা অপরাধ, আত্মহত্যা অপরাধ না, আত্মহত্যার চেষ্টা করা। তো এইখানে 309 দ্বারায় সর্বোচ্চ শাস্তি কত? 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড বা জরিমানা রয়েছে। 310 দ্বারা দেখেন ঠাগ বা ঠগ। এখানে আসলে ঠগ বলতে কি বোঝায়? ঠগ আসলে কি? মানুষকে ঠকানো বা প্রতারণা করা, এরকম কিছু কিনা? তো দণ্ডবিধির 310 দ্বারায় ঠগের যে ডেফিনিশন, সেটা বলা হচ্ছে যে কোনো ব্যক্তি হত্যাকারীর মাধ্যমে বা হত্যাকারীর সঙ্গে দস্যুতা অনুষ্ঠান বা শিশু অপহরণের উদ্দেশ্যে অভ্যাসগতভাবে এক বা একাধিক ব্যক্তির সাথে মেলামেশা করলে উক্ত ব্যক্তি ঠগ করেছে বলে গণ্য হবে। অর্থাৎ এখানে কোনো ব্যক্তি হত্যাকারীর মাধ্যমে বা হত্যাকারীর সঙ্গে দস্যুতা অনুষ্ঠান বা শিশু অপহরণের উদ্দেশ্যে
তো এইখানে মূলত দস্যুতা অনুষ্ঠান বা শিশু অপহরণের উদ্দেশ্যে অভ্যাসগতভাবে, এবং সেটা হ্যাবিচুয়ালি হবে, এক বা একাধিক ব্যক্তির সঙ্গে সে মেলামেশা করবে, উক্ত ব্যক্তি ঠগ করেছে বলে গণ্য হবে। 311 দ্বারায় বলা হচ্ছে পানিশমেন্ট ফর ঠগের শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড, অর্থাৎ ঠগের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ঠগের সর্বনিম্ন শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। অর্থাৎ এখানে একটা মাত্র শাস্তি, সেটা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। ঠগের একমাত্র শাস্তি হচ্ছে যাবজ্জীবন, সাথে অর্থদণ্ড রয়েছে। ঠগের একমাত্র শাস্তি হলো অর্থদণ্ড সহ যাবজ্জীবন কারাদণ্ড। তারপর 312 দ্বারায় চলে আসেন গর্ভপাত করার শাস্তি, পানিশমেন্ট ফর কজিং মিসক্যারেজ। এখানে গর্ভস্থ শিশুর বিচলন অনুভূত হওয়ার পূর্বে গর্ভপাত হলে 3 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। অর্থাৎ এটা মিসক্যারেজ বা গর্ভপাত, বাচ্চা নষ্ট করে ফেলা বলতে আমরা বুঝি যে বাচ্চাটিকে অ্যাবর্শন করে ফেলা। তো এখানে অ্যাবর্শন যদি গর্ভস্থ শিশুর বিচলন অনুভূত হওয়ার পূর্বেই কেউ অ্যাবর্শন করে, অর্থাৎ অ্যাবর্শন করা এটা একটা অপরাধ। 312 দ্বারা বলা হচ্ছে পানিশমেন্ট ফর কজিং মিসক্যারেজ। গর্ভস্থ শিশুর বিচলন অনুভূত হওয়ার পূর্বে যদি কেউ অ্যাবর্শন করে তাহলে সেটা গর্ভস্থ শিশুর বিচলন অনুভূত হওয়ার পূর্বে যদি কেউ অ্যাবর্শন করে তাহলে সেটা হচ্ছে অপরাধ, 3 বছর কারাদণ্ড। আর গর্ভস্থ শিশুর বিচলন অনুভূত হওয়ার পর অ্যাবর্শন করলে 7 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। আর স্ত্রী লোক নিজে থেকে গর্ভপাত করলেও, এটা আসলে বানানটা ভুল, নিজে থেকে গর্ভপাত করলেও হচ্ছে নিজে থেকে গর্ভপাত করলেও সে এই দ্বারা অপরাধী হবে। কোনো গর্ভবতী নারীর জীবন রক্ষার উদ্দেশ্যে গর্ভপাত করানো বৈধ বলে বিবেচিত হবে। যদি জীবন রক্ষার উদ্দেশ্য হয় তাহলে কিন্তু সেটা বৈধ হবে। অর্থাৎ এইখানে আমরা দেখছি যে কোনো কুইক উইথ চাইল্ড মানে বাচ্চা নড়াচড়া করবে, নারীর জীবন বাঁচানোর উদ্দেশ্য ব্যতীত সদ্বিশ্বাস ছাড়া ইচ্ছাকৃতভাবে তার গর্ভপাত করার সর্বোচ্চ শাস্তি 7 বছর কারাদণ্ড। অর্থাৎ কোনো শিশু যদি তার মায়ের পেটে নড়াচড়া শুরু হয় এবং সেই অবস্থায় যদি গর্ভপাত করে তাহলে 7 বছর, আর নড়াচড়া শুরু হওয়ার পূর্বে যদি গর্ভপাত হয় তাহলে 3 বছর কারাদণ্ড। তারপরে আসেন 313 দ্বারায় যে স্ত্রী লোকের বিনা সম্মতিতে গর্ভপাত ঘটানোর শাস্তি হচ্ছে 10 বছর যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। 316 দ্বারায় যে জীবন্ত অজাত শিশুর মৃত্যু ঘটানো, জীবন্ত অজাত শিশু 10 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড। অর্থাৎ একটা বাচ্চা যে হচ্ছে কুইক আনবর্ন চাইল্ড, জীবন্ত অজাত শিশু, অজাত মানে যে শিশুর জন্ম হয় নাই এখনও, সেই শিশুর যদি মৃত্যু ঘটায়, কজিং ডেথ অফ কুইক আনবর্ন চাইল্ড বাই অ্যাক্ট অ্যামাউন্টিং টু কালপেবল হোমিসাইড, যেটা কালপেবল হোমিসাইড হিসেবে গণ্য হবে, সেই ক্ষেত্রে শাস্তি কিন্তু 10 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। এরপরে হচ্ছে 318 দ্বারায় মৃতদেহ গোপনে সৎকারের মাধ্যমে শিশুর জন্ম গোপন করা। শিশুকে যদি মায়ের পেটে রেখেই হচ্ছে মৃতদেহ গোপন করে সৎকার করে ফেলে, সেই ক্ষেত্রে কিন্তু 2 বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড রয়েছে। যে মৃতদেহ গোপনে সৎকারের মাধ্যমে শিশুর জন্ম গোপন করা, কনসিলমেন্ট অফ বার্থ বাই সিক্রেট ডিসপোজাল অফ ডেড বডি। এরপরে 319 দ্বারা আসেন হার্ট বা আঘাত মানে আঘাত কাকে বলে এটা ডেফিনেশনটা মুখস্থ করে ফেলতে হবে। অর্থাৎ হার্ট করা বা আঘাত করা বলতে কি বোঝায়? যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির দৈহিক যন্ত্রণা, পীড়া বা বৈকল্য ঘটায় সেটা কিন্তু আঘাত হিসেবে গণ্য হবে। দৈহিক যন্ত্রণা, পীড়া অথবা বৈকল্য ঘটায় তাকে আঘাত বলে বা হার্ট বলে। এখন আসেন 320 দ্বারায় যেটা বলা হচ্ছে গ্রিভিয়াস হার্ট বা গুরুতর আঘাত। এই গ্রিভিয়াস হার্ট 8 শ্রেণীর আঘাতকে বলা হয় গ্রিভিয়াস হার্ট। একটা হচ্ছে ইমাস্কুলেশন বা পুরুষত্বহানি করা, তারপর হচ্ছে স্থায়ীভাবে চোখের দৃষ্টিশক্তি নষ্ট করা, যেটাকে বলা হচ্ছে পার্মানেন্ট প্রাইভেশন অফ আইসাইট
দৃষ্টিশক্তি, চোখের দৃষ্টিশক্তি নষ্ট করে ফেলা, স্থায়ীভাবে কানের শ্রুতিশক্তি নষ্ট করে ফেলা অর্থাৎ কানের শ্রবণ শক্তি নষ্ট করা, পার্মানেন্ট প্রাইভেশন অফ হিয়ারিং। তারপরে হচ্ছে যে কোনো অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন, প্রাইভেশন অফ এনি মেম্বার অর জয়েন্ট, যে কোনো অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন করা, যে কোনো অঙ্গ বা গ্রন্থির স্থায়ী ক্ষতি সাধন, পার্মানেন্ট ডিস্ট্রাকশন অফ এনি মেম্বার অর জয়েন্ট, যে কোনো অঙ্গ বা গ্রন্থির স্থায়ী ক্ষতি সাধন, পার্মানেন্ট ডিস্ট্রাকশন অফ এনি মেম্বার অর জয়েন্ট। তারপরে হচ্ছে মস্তক বা মুখমণ্ডলের স্থায়ী বিকৃতি, পার্মানেন্ট ডিসফিগারেশন অফ দ্য হেড অর ফেস। আপনার মস্তক, মাথা অথবা মুখমণ্ডলের যদি কোনো স্থায়ী বিকৃতি করে সেই ক্ষেত্রেও সেটা কিন্তু গ্রিভিয়াস হার্ট। কেউ যদি কারো দাঁত ভেঙে ফেলে, ফ্র্যাকচার অর ডিসলোকেশন অফ দ্য বোন অর টুথ, কোনো হাড় অথবা দাঁত ভেঙে ফেলা, সেটাও কিন্তু হচ্ছে গ্রিভিয়াস হার্ট। তারপরে হচ্ছে এমন কোনো আঘাত করা যেই আঘাতের কারণে আপনি 20 দিন পর্যন্ত হসপিটালাইজ অথবা 20 দিন পর্যন্ত দৈহিক যন্ত্রণা ভোগ করতেছেন, সেক্ষেত্রে সেটাও কিন্তু গ্রিভিয়াস হার্ট। অর্থাৎ এমন কোনো আঘাত করা যেটা 20 দিন পর্যন্ত সিভিয়ার বডিলি পেইন দিচ্ছে আপনাকে, সেই ক্ষেত্রে সেটাকে গ্রিভিয়াস হার্ট বলা হবে। তো এই 8 শ্রেণীর আঘাত এটা কিন্তু মুখস্থ করে ফেলতে হবে যে কোন কোন আঘাতকে ঘোরতর আঘাত বলা হয়। এই যে 8 শ্রেণীর আঘাতকে ঘোরতর আঘাত বলা হয়, এটা কিন্তু একদম মুখস্থ থাকা লাগবে। এটা পরীক্ষায় আসে, প্রিলি রিটেন সব পরীক্ষায় আসে। 320 ধারা অনুসারে 8 শ্রেণীর আঘাতকে গুরুতর আঘাত বলা হবে। তারপরে হচ্ছে স্থায়ীভাবে বাম কানের স্মৃতিশক্তি, আমরা বলছি কানের শ্রবণ শক্তি, অর্থাৎ কেউ যদি বাম কানের স্মৃতিশক্তি নষ্ট করে ফেলে 320 ধারা অনুসারে সেটা গুরুতর আঘাত। ঘুষি মেরে যদি কেউ দাঁত ফেলে দেয় তাহলে সেটাও কিন্তু মারাত্মক আঘাত বা গ্রিভিয়াস হার্ট হিসাবে গণ্য হবে। তারপরে আসি যে পেনাল কোডে 8 প্রকারের আঘাতকে কি বলা হবে মারাত্মক আঘাত হিসাবে বা গ্রিভিয়াস হার্ট হিসাবে। দাঁত ভেঙে ফেলা দণ্ডবিধি অনুসারে কি গুরুতর আঘাত বা গ্রিভিয়াস হার্ট? ঘুষি মেরে ক্ষয়ের দাঁত ফেলে দেয়। কয়ের অপরকৃত অপরাধ কি? মারাত্মক জখম। তারপরে হচ্ছে 321 ধারায় ভলান্টারিলি কজিং হার্ট, স্বেচ্ছায় আঘাত দেওয়া বলতে কি বোঝায়? যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে আঘাত দেয় তাহলে স্বেচ্ছায় আঘাত। 322 ধারায় হচ্ছে স্বেচ্ছায় গুরুতর আঘাত, কেউ যদি ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় মানে গুরুতর আঘাত প্রদান করে সেটাই কিন্তু ভলান্টারিলি কজিং গ্রিভিয়াস হার্ট বা স্বেচ্ছায় গুরুতর আঘাত। 323 ধারায় যেটা 323 ধারা যে ইচ্ছাকৃতভাবে আঘাত দানের শাস্তি, পানিশমেন্ট ফর ভলান্টারিলি কজিং হার্ট 1 বছর কারাদণ্ড বা 1000 টাকা জরিমানা। এটা কিন্তু অনেক মামলা হয় গ্রিভিয়াস হার্ট মানে আঘাত দানের শাস্তি, যে সিম্পল হার্ট আমরা বলতে পারি। 323 ধারায় যে ইচ্ছাকৃতভাবে আঘাত দানের শাস্তি হচ্ছে 1 বছর কারাদণ্ড বা 1000 টাকা জরিমানা। 324 ধারায় ইচ্ছাকৃত বিপজ্জনক বা ধারালো অস্ত্রের সাহায্যে আঘাত দানের শাস্তি, ভলান্টারিলি কজিং হার্ট বা ডেঞ্জারাস ওয়েপন, সেক্ষেত্রে শাস্তি কিন্তু 3 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড। ইচ্ছাকৃতভাবে ঘোরতর আঘাত যদি কেউ গ্রিভিয়াস হার্ট ঘটায় ইচ্ছাকৃতভাবে, 325 ধারায় বলা হচ্ছে 7 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। 326 ধারায় বলা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে বিপজ্জনক অস্ত্রের সাহায্যে যদি কেউ গুরুতর আঘাত করে তাহলে তার শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। 326 ধারা বিপজ্জনক অস্ত্রের সাহায্যে যদি কেউ গ্রিভিয়াস হার্ট করে। 326-এর ক যে ইচ্ছাকৃতভাবে 2 চোখ উপড়ে ফেলা অথবা অ্যাসিড জাতীয় পদার্থ দিয়ে 2 চোখের দৃষ্টিশক্তি নষ্ট করে ফেলা, অ্যাসিড জাতীয় পদার্থ দিয়ে মুখ মাথায় গুরুতর জখম করা। তো এইখানে মূলত অ্যাসিড দিয়ে কি করা? অ্যাসিড দিয়ে চোখের দৃষ্টিশক্তি নষ্ট করা, মুখ মাথায় গুরুতর জখম করা, অথবা কেউ যদি কারো 2 চোখ উপড়ে ফেলে 326-এর ক দ্বারায় এটা শাস্তিযোগ্য অপরাধ হবে, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড। 326-এর ক দ্বারায় স্বেচ্ছাকৃতভাবে 2টি চোখ উপড়ে ফেলে অ্যাসিড জাতীয় পদার্থ দিয়ে যদি কেউ গ্রিভিয়াস হার্ট করে তাহলে তার শাস্তি বা আসামির শাস্তি হবে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড।
তারপরে 332 দ্বারায় যে সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধাদান করার জন্য ইচ্ছাকৃতভাবে আঘাত করার শাস্তি। একজন পুলিশ অফিসার যদি পুলিশে যদি তার দায়িত্ব পালন করে, দায়িত্ব পালনে যদি আপনি তাকে বাধা দেন, তাহলে বাধা দিয়ে যদি তাকে কী করেন, আঘাত করেন, সরকারি কর্মচারীকে তার কর্তব্য, সে তার ডিউটি পালন করতেছে, সে অবস্থায় বাধা দিয়ে যদি আপনি কী করেন, ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করেন, সেই ক্ষেত্রে সেটার শাস্তি কিন্তু 3 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা অভয়দণ্ড। 333 দ্বারায় বলা হচ্ছে সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধা দিয়ে যদি গুরুতর জখম করেন, ওই পুলিশ অফিসারকে যদি গ্রিভিয়াস হার্ট করেন, তাহলে 10 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। 334 দ্বারা বলা হচ্ছে যে উত্তেজনা বা প্ররোচনার ফলে স্বেচ্ছাকৃত আঘাতদানের শাস্তি হচ্ছে 1 মাস কারাদণ্ড বা 500 টাকা জরিমানা। এগুলো আপনারা পরে নেবেন। তারপরে আসেন 339 রংফুল রিস্ট্রেইন বা অবৈধ বাধাদানের সংজ্ঞা। 339 দ্বারা অবৈধ বাধা মানে রংফুল রিস্ট্রেইন, এটাকে সংজ্ঞায়িত করা হয়েছে, মানে অবৈধ বাধাকে সংজ্ঞায়িত করা হয়েছে। আর 340 দ্বারা হচ্ছে অবৈধ আটক। অবৈধ বাধা বলতে কী বোঝায়? এটা হচ্ছে অবৈধ বাধা, যে আপনি যদি ধরেন কোনো একটা রাস্তা দিয়ে যেতে চান, কিন্তু সেই রাস্তা দিয়ে আপনাকে যেতে দেয়া হচ্ছে না, আপনাকে সেই গমনের যে অধিকার, রাইট টু মুভমেন্ট, আপনার বাধাগ্রস্ত করতেছে। আপনি ধরেন মানে হচ্ছে কান্দিরপাড় থেকে টমসম ব্রিজের দিকে যাবেন, কিন্তু আপনি সেই পথে যেতে পারতেছেন না, আপনাকে বাধা দিচ্ছে। সেই ক্ষেত্রে যদি কোনো একদিকে, অর্থাৎ যে দিকে ব্যক্তি যেতে চাচ্ছে সেই দিকে কারো গমনের অধিকারকে বাধাগ্রস্ত করে, তাহলে সেটা অবৈধ বাধাদান বা রংফুল রিস্ট্রেইন। বেসরকারি স্থল বা জলপথে বাধা কিন্তু এটা হবে না, এটা কিন্তু সরকারি স্থল বা জলপথে কেউ যদি বাধা দেয়, কারো বাড়ির ভেতর দিয়ে আপনাকে চলাচলে বাধা দিতেই পারে, কিন্তু সরকারি রাস্তা বা জলপথে যদি বাধা দেয়, তাহলে সেটা কিন্তু রংফুল রিস্ট্রেইন হবে। তো বাধা অবশ্যই স্বেচ্ছামূলক হতে হবে। ওয়াইয়ের যে রাস্তায় চলাচলের অধিকার আছে সেই পথে এক্স বিঘ্ন সৃষ্টি করে, এতে ওয়াইয়ের চলাচল বাধাগ্রস্ত হয়। এক্স এর কৃত অপরাধ কী? এটা হচ্ছে রংফুল রিস্ট্রেইন বা অন্যায়ভাবে বাধা। এই অবৈধ বাধার ব্যতিক্রম হচ্ছে একটা, ব্যতিক্রম বলতে ওই যে বেসরকারি স্থল বা জলপথে বাধা, এটা কিন্তু অবৈধ বাধা হবে না। 340 দ্বারায় অবৈধ আটকের ডেফিনিশন। অবৈধ আটক বা রংফুল কনফাইনমেন্ট, এটাকে বলা হচ্ছে রংফুল কনফাইনমেন্ট। ধরেন আপনাকে কোনো একটা রুমে বন্দি করে রাখা হলো, অর্থাৎ একটা রুমে যদি আপনাকে বন্দি করে রাখে, তার মানে ওই রুম থেকে আপনি বের হতে পারবেন না, সেটা রংফুল কনফাইনমেন্ট। অর্থাৎ এখানে যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে কোনো নির্দিষ্ট সীমাবদ্ধ এলাকার বাইরে, অর্থাৎ একটা রুমের মধ্যে যদি আপনাকে বন্দি করে, তাহলে ওই রুমের বাইরে কিন্তু আপনি যাইতে পারবেন না। ওই রুমের বাইরে গমনে নিরস্ত করার জন্য, বিরত রাখার জন্য অবৈধভাবে বাধাদান করে। অর্থাৎ আপনার যে হচ্ছে সব জায়গায় কি বলে এটা, চলাচলের অধিকার আছে, সেটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় বন্দি করে আপনাকে কি করে, মানে ওই চলাচলে বাধাগ্রস্ত করে। সেই ক্ষেত্রে সেটাকে কিন্তু অবৈধ আটক বা রংফুল কনফাইনমেন্ট বলা হয়ে থাকে। তারপরে হচ্ছে এখানে একটা উদাহরণ আছে যে আবুল বাবুলকে চারপাশ বেষ্টিত একটা রুমের মধ্যে রেখে তালাবদ্ধ করে রাখে, লক করে রাখে। একটা রুমে যদি আপনাকে তালাবদ্ধ করে রাখা হয়, তাহলে সেটা কিন্তু অবৈধভাবে আটক বা রংফুল কনফাইনমেন্ট। এখানে অবৈধ বাধা বা রংফুল রিস্ট্রেইন্ট হলো যে কোনো একদিকে, ইন এনি ওয়ান ডিরেকশন, কোনো একদিকে বাধা দিলে সেটা হচ্ছে রংফুল রিস্ট্রেইন্ট। আর যদি যে কোনো দিকে, যেমন একটা রুমে বন্দি করলে আপনি কোনো দিকে যেতে পারবেন না, সকল দিক দিয়ে আপনাকে কি করা হবে, বাধা দেওয়া হবে। ইন অল ডিরেকশন হলে সেটা রংফুল কনফাইনমেন্ট। তারপরে আমরা চলে যাই 341 দ্বারায় অবৈধ বাধাদানের শাস্তি। পানিশমেন্ট ফর রংফুল রিস্ট্রেইন্ট, অবৈধ বাধাদানের শাস্তি। এটা হচ্ছে 1 মাস কারাদণ্ড বা 500 টাকা জরিমানা। 1 মাস কারাদণ্ড বা 500 টাকা জরিমানা।
আর 342 দ্বারা যেটা বলা হচ্ছে যে অবৈধ আটকের শাস্তি, পানিশমেন্ট ফর রংফুল কনফাইনমেন্ট, 1 বছর কারাদণ্ড বা 1000 টাকা জরিমানা। রংফুল কনফাইনমেন্টের শাস্তি একটু বেশি। 343 দ্বারা বলা হচ্ছে বেআইনিভাবে 3 বা ততোধিক দিনের জন্য আটক রাখলে। রংফুল কনফাইনমেন্টের নর্মাল শাস্তি ছিল 1 বছর 1000 টাকা, কিন্তু 3 বা ততোধিক দিনের জন্য যদি কাউকে আটকে রাখেন তাহলে শাস্তি কিন্তু হবে 2 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা অভয়দণ্ড। 344 দ্বারা যেটা বলা হচ্ছে যে বেআইনিভাবে 10 বা ততোধিক দিনের জন্য যদি আপনি আটকে রাখেন কাউকে তাহলে সেটা কিন্তু 3 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড হবে 10 বা ততোধিক দিনের জন্য আটকে রাখলে। 349 দ্বারা দেখেন যে ফোর্স বা বল প্রয়োগ করা, একটা ডেফিনেশন দেয়া আছে। বল প্রয়োগ কী বলা হচ্ছে? কোনো ব্যক্তির সম্মতি ছাড়া বা কোনো ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে তার গতি পরিবর্তন বা গতিশীল করা বা গতি রোধ করা, এটা হচ্ছে বল প্রয়োগ। কোনো ব্যক্তির ইচ্ছা ছাড়া বা সম্মতি ছাড়া যদি ওই ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে তার গতি পরিবর্তন করেন বা গতিশীল করেন বা গতি রোধ করেন তাহলে সেটা বল প্রয়োগ বা ফোর্স হিসাবে গণ্য হবে। 349 দ্বারা 3টা উপায়ে বল প্রয়োগ হয়। একটা হচ্ছে কজ মোশন, গতিশীল করিয়ে, মানে সে হচ্ছে ধরেন বসে ছিল, তাকে আপনি কী করলেন? গতিশীল করিয়ে, অর্থাৎ তাকে মানে এমন কিছু করলেন যে কারণে সে দৌড়াতে লাগলো। গতি পরিবর্তন করিয়ে, তারপরে গতি রোধ করিয়ে। তো এই 3টা ক্ষেত্রে এখানে বলা হচ্ছে ফোর্স হবে, 3টা উপায়ে ফোর্স হবে। যেমন আপনি কারো পিছনে যদি কুকুর লাগিয়ে দেন সে কিন্তু কি দৌড়াতে থাকবে। তো এরকম আর কি ফোর্স প্রয়োগ করা 349 দ্বারায় ফোর্স। 350 হচ্ছে ক্রিমিনাল ফোর্স। 350 দ্বারা ডেফিনিশন দেওয়া আছে ক্রিমিনাল ফোর্সের। একটা ফোর্স 349 দ্বারা হচ্ছে ফোর্স। একটা ফোর্স কখন ক্রিমিনাল ফোর্স হবে এটা 350-এ বলা আছে। 350 দ্বারা অনুসারে কোনো ফোর্স ক্রিমিনাল ফোর্স হতে পারে যদি কোনো ব্যক্তির প্রতি স্বেচ্ছামূলকভাবে বল প্রয়োগ করা হয়। কোনো ব্যক্তির প্রতি যদি স্বেচ্ছায় বল প্রয়োগ করা হয়, এমন বল প্রয়োগ উক্ত ব্যক্তির সম্মতি ছাড়া প্রয়োগ করা হয়। বল প্রয়োগ করা হয়েছে কোনো অপরাধ সংগঠনের জন্য। যে ব্যক্তির প্রতি বল প্রয়োগ করা হবে সেই ব্যক্তির ক্ষতি, ভীতি বা বিরক্তি সৃষ্টি করার অভিপ্রায়ে বা ক্ষতি, ভীতি বা বিরক্তি সৃষ্টি করার বা হওয়ার সম্ভাবনা আছে জেনে যদি করা হয়, অর্থাৎ ফোর্স যদি এমনভাবে করা হয় যেটা অপরাধ সংগঠনের জন্য বা কারো ক্ষতি করার জন্য, সেই ক্ষেত্রে সেটা কিন্তু ক্রিমিনাল ফোর্স হিসেবে গণ্য হবে। 350 দ্বারা এটা বলা আছে ক্রিমিনাল ফোর্স। আর ক্রিমিনাল ফোর্সকে ইংলিশ আইনে বা ব্রিটিশদের আইনে ব্যাটারি বলা হয়। ওই যে অ্যাসল্ট আর ব্যাটারি, অ্যাসল্ট হচ্ছে হুমকি ধমকি দেয়া, আর ব্যাটারি মানে কি আঘাত করা। 351 দ্বারা অ্যাসল্টের ডেফিনেশন দেয়া আছে যে যদি কোনো অপরাধমূলক বল প্রয়োগ করা হবে, বল প্রয়োগ করে নাই, বল প্রয়োগ করলে সেটা ক্রিমিনাল ফোর্স বা ব্যাটারি। আর যদি বল প্রয়োগ করা হবে, যেমন কেউ মুষ্টিবদ্ধ করে কাউকে মারধর করবে এরকম একটা হুমকি ধমকি দেয়, সেটা কিন্তু অ্যাসল্ট হিসেবে গণ্য হবে। অর্থাৎ একটা সম্ভাবনা তৈরি করা, তাকে মারতে যাচ্ছে। তো অ্যাসল্টের বাংলা এখানে আক্রমণ বলা হচ্ছে। আক্রমণের ক্ষেত্রে বল প্রয়োগের সম্ভাবনা তৈরি করা হয়, বল প্রয়োগের সম্ভাবনা তৈরি হয় কিন্তু বল প্রয়োগ করে না। 351 দ্বারায় 2টা উপায়ে মূলত ক্রিমিনাল ফোর্সের সম্ভাবনা তৈরি করা হলে সেটা হচ্ছে আক্রমণ হবে। একটা হচ্ছে জেস্চার আর এটা হচ্ছে প্রিপারেশান। জেস্চার আর প্রিপারেশান, ধরেন কেউ একটা পিস্তল আপনার দিকে তাক করলো, মানে অঙ্গভঙ্গি করলো যে আপনাকে গুলি করে দিবে, এটা হচ্ছে অ্যাসল্ট। কিন্তু আপনার যখন গুলি করে ফেলবে তখন সেটা কিন্তু ক্রিমিনাল ফোর্স হয়ে যাবে, সেটা কিন্তু ব্যাটারি হয়ে যাবে আঘাত করে ফেললে। এখানে জাস্ট হুমকি ধমকি বা একটা অঙ্গভঙ্গি করবে যে আপনাকে মারবে, বা প্রস্তুতি, যে হুমকি দেওয়া বা অন্যের দিকে গুলিবর্তী পিস্তল দেখানো, হুমকি দেওয়া বা অন্যের দিকে গুলিবর্তী পিস্তল দেখানো, এটা কিন্তু অ্যাসল্ট হিসাবে গণ্য হবে।
352 ধারায় বলা হচ্ছে যে গুরুতর উত্তেজনা ছাড়া আক্রমণ এবং অপরাধমূলক বল প্রয়োগের শাস্তি হচ্ছে 3 মাস কারাদণ্ড বা 500 টাকা জরিমানা। তারপরে এই 354 ধারা পড়ে নেবেন যে কোনো নারীর শালীনতা নষ্ট করার উদ্দেশ্যে তাকে যদি আক্রমণ করা হয়, অপরাধমূলক বল প্রয়োগ করা হয়, সেই ক্ষেত্রে তার শাস্তি হয়তো 2 বছর কারাদণ্ড। এটা শ্লীলতাহানির শাস্তি 2 বছর কারাদণ্ড 354 ধারায়। এই পর্যন্তই থাকুক, আমরা নেক্সট ক্লাসে 359 থেকে আলোচনা করব। আজকে মূলত 303 থেকে 354 ধারা পর্যন্ত আমরা আলোচনা করেছি। নেক্সট ক্লাসে আমরা 359 থেকে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।